সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে কারো কারো, বাট আমার মনে হয় এই ব্যাপারগুলো আজকাল অনেকেই বোঝে। সেটা হচ্ছে যে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার। আমরা এই অনুষ্ঠানে একদিন আলোচনা করেছি যে এটা এক ধরনের ব্যক্তিত্বের বৈকল্য বা ব্যক্তিত্বের সমস্যা বলা যেতে পারে, ব্যক্তিত্বের এক ধরনের অসুস্থতা বলা যেতে পারে, যেটাকে নার্সিসিজম বলা হয়। তো নার্সিসিজম যাদের থাকে তারা তাদের মধ্যে খুব আমিত্বটা খুব বেশি মানে প্রকটভাবে বের হয়। তারা সব কিছুতে খুব আমি করে, মানে সব কিছু আমার জন্য আমি করছি, আমি আমি আমাকে সবাই তোমরা খেয়াল করো, সো সবার মনোযোগ আমার দিকে থাকতে হবে, এই ধরনের একটা মানসিকতা তাদের মধ্যে থাকে এবং এটা এক ধরনের আসলে ব্যক্তিত্বের সমস্যা। তো এই সমস্যা যাদের থাকে তাদের মধ্যে খুব আমিত্বটা এত মানে অসুস্থভাবে বেরিয়ে আসে যে তাদের চারপাশে যারা থাকে তারা ভীষণভাবে ভুগতে থাকে, কারণ তারা নিজেকে ছাড়া আর কিছু চিন্তা করতে পারে না। সমস্ত কিছু নিজে আত্মকেন্দ্রিক হওয়াটা ভালো, কিন্তু আত্মকেন্দ্রিকতাটা যখন অসুস্থতার পর্যায়ে পড়ে যায় তখন আশেপাশের মানুষগুলো খুবই ভুগতে থাকে। তো আজকে টপিকটা হচ্ছে যারা নার্সিসিজমে ভুগছে, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটাকে সংক্ষেপে বলা হয় এনপিডি। তো যারা এনপিডির তে ভুগছেন তাদের কন্যা সন্তানরা, মায়ের যদি এনপিডি থাকে কন্যা সন্তানরা বিশেষ করে খুব চ্যালেঞ্জে পড়ে। এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কন্যা সন্তানরা কী ধরনের মানসিক চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা এসছে তাদের সাথে। একজন হচ্ছে ডক্টর শাহানুর হোসেন। শাহানুর হচ্ছে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে এখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। তোমাকে স্বাগত। আর হচ্ছে মনজিয়া মোশতাক। মনজিয়া হচ্ছে একজন সাইকোসোশ্যাল কাউন্সিলর, ব্র্যাক ইউনিভার্সিটিতেও পড়াচ্ছেও, আবার ওখানে সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে কাজ করছে। তোমাকেও স্বাগত। সো কে আগে বলবে বলো? স্যার বলুন। স্যারকে ছেড়ে দিচ্ছে। আসলে এই আপনি যেটা বলছিলেন পার্সোনালিটি ডিসঅর্ডার বা ব্যক্তিত্বের বৈকল্য, ব্যক্তিত্ব বিষয়টা হলো যে একটা মানে ইংরেজিতে যদি আমি একটু বলে পরে আবার ব্যাখ্যা করছি, এন্ডিউরিং প্যাটার্ন অফ মানে কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং বিহেভিয়ারাল প্যাটার্ন। তো প্রত্যেকটা মানুষেরই একটা চিন্তার জগৎ থাকে, তার মনোভাব, বিশ্বাস ইত্যাদি ব্যাপারগুলো থাকে, এবং তার একটা মানে ইমোশনাল ওয়ার্ল্ড থাকে বা আবেগীয় একটা ব্যাপার থাকে, এবং সেই অনুসারে তাদের বিহেভিয়ারের মাধ্যমে জিনিসটা প্রকাশ পায়। তো কারো কারো ক্ষেত্রে ব্যক্তিত্বটা খুবই ইমোশনালি ড্রিভেন, এবং নার্সিসিস্ট যেরকম বিপিডি এই গ্রুপগুলোর বর্ডার লাইনের ক্ষেত্রেও দেখা যায় যে এদের ইমোশনাল বা আবেগীয় অনেক কষ্ট থাকে বেসিক্যালি, এবং ওই জায়গাটাকে এরা সব সময় ভীষণ ভয় পায়। ভয় পাওয়ার কারণেই যেটা আপনি বলছিলেন যে সবসময় আমিত্বের ব্যাপারের মধ্যে আটকে থাকে। আমি যদি বড় না হই, আমি যদি প্রধান না হই, আমি যদি ফোকাস না থাকি, তাহলে তার ওই পেইনটা সে ভেতর থেকে প্রচণ্ডভাবে মানে ফিল করতে শুরু করে, এফেক্টেড হতে থাকে। তাহলে এটা হচ্ছে ওনাদের পার্সপেক্টিভ, যে কারণে ওনারা খুবই অন্যদের বিবেচনায় যে মানে তার নিজের সেলফ ইম্পর্টেন্সের বাইরে অন্য কোনো কিছু তার আর চিন্তা করতে পারে না। এবং এভাবে যখন তার পার্সোনালিটিটা শেপ আপ হয়, তখন তাদের মধ্যে থিওরি অফ মাইন্ড, যেটা যে তার নিজেরটা বোঝার সাথে সাথে অন্যের ব্যাপারটা বোঝার কথা, মানে আমরা যেটা করি আমাদের নিজেদের মধ্যেও সেলফ ইম্পর্টেন্সের ব্যাপার আছে, কিন্তু আমরা কখনোই এমনটা করছি না যে আরেকটা মানুষের সেলফ ইম্পর্টেন্সকে নাই করে দিচ্ছি, খাটো করে দিচ্ছি, অপমান করছি বা নেগেটিভলি অ্যাট্রিবিউট করে পেইন তৈরি করছি, তা না। সেটা আমরা রিফ্লেক্ট করতে পারি আমার এবং অন্যের ব্যাপারটা, কিন্তু ওনারা সেটা পারেন না। তো এই যে পারেন না, এর ফলে দেখা যায় যে ওনারা তার মেয়ে শিশু, ছেলে শিশু সবার সাথেই প্যারেন্টিংয়ের ক্ষেত্রে একটা বড় গ্যাপ তৈরি হয়। ওই বাচ্চাগুলোর মধ্যে মনে হয় যে আমি যার পেটে জন্মালাম, যে আমাকে কোলে পিঠে করে বড় করছে, সেই তো আমাকে গুরুত্ব দেয় না, সেই তো আমাকে ইম্পর্টেন্ট মানুষ হিসেবে বেড়ে উঠতে হেল্প করছে না। তাহলে সবসময় এমন কিছুই ওনারা চান যেটা মেয়ে শিশুটা যেন তার মায়ের গুরুত্বটাকে বাড়তে হেল্প করে, এরকম কোনো একটা টার্গেটের মধ্যে মা সবসময় থাকেন। তো যার ফলে দেখা যায় যে ওই মেয়েটা, সে যে সোসাইটির জন্য, ফ্যামিলির জন্য একজন গুরুত্বপূর্ণ মানুষ এভাবে হয়ে উঠবে যে আমি এটা কন্ট্রিবিউট করতে পারি, এটা আমার যোগ্যতা, এটা আমার অবদান রাখার জায়গা, সেই জায়গাটা তারা ফিলই করতে পারে না। মানে সবসময় মা যেন ওই যে চিলের মতো শো দিয়ে
নিজের মধ্যে নিয়ে নেয়। তো এই ফিলিংটা বাচ্চারা যখন পায়, মেয়েরা বিশেষ করে, তখন মানে ওরা ভীষণ পরিমাণে ফ্রাস্ট্রেশনে চলে যায় যে তাহলে আমি কি করছি, আমার গুরুত্বটা কোথায়, মানুষ হিসেবে আমি মায়ের জন্য, ফ্যামিলির জন্য, সোসাইটির জন্য কিভাবে কন্ট্রিবিউট করব, আমার মধ্যে তো কিছুই নাই দেখা যাচ্ছে। তাহলে এই যে ফিডব্যাক আদান প্রদানের এই ব্যাপারটা মানে একটা ভীষণ পেইনের জায়গা তৈরি করে মেয়েদের মধ্যে, মানে বাচ্চাদের মধ্যে, সন্তানের মধ্যে, রাইট। তো যার ফলে দেখা যায় যে একটা সময় মায়ের সাথে ওই বাচ্চার সম্পর্কটা খুবই ফাইটিং হয়ে উঠতে শুরু করে। হ্যাঁ, তো তখন মা বোঝায় যে দেখো আমি সবকিছু তো তোমার জন্যই করছি, হ্যাঁ, তুমি ভালো থাকবা, আমার ফ্যামিলি ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই বক্তব্যটা উনি যেটাই উপস্থাপন করুক না কেন, বলুক না কেন, ভেতরে ওনার যে পেইন আছে, ওই পেইনটার ম্যানেজমেন্টের অংশ হিসেবে উনি এটা করে। তো যে কারণে রাইট, মানে এখন সত্যিকার ভালোবাসাটা ওই মায়ের কাছে হয়তো মনে হয় যে এটাই তার কাছে সত্যিকার ভালোবাসা, কিন্তু অন্যরা মানে ইভ্যালুয়েট করবে যে মা তুমি কি সত্যিই তাহলে আমাকে ভালোবেসে এটা করছো, তাহলে তো আমার মনে হচ্ছে না, আমি তো ফিল করতে পারছি না। তো তখন ওই মার কাছে মনে হয় আল্লাহ আমি এত কিছু করছি আর আমার বাচ্চা এরকমটা বলছে, তাহলে তো আমার জীবনটাও বুঝি অর্থহীন। তাহলে এভাবে ওনার নিজের পেইনটাও যেমন বাড়তে থাকে, ওই বাচ্চার পেইনটাও বাড়তে থাকে, এবং পুরো মাদার চাইল্ড যে রিলেশনশিপ সেটা খুবই ডিসফাংশনাল হয়ে একটা, হ্যাঁ, এবং পুরো ফ্যামিলির যে সাবসিস্টেমগুলো সবকিছু কিন্তু ডিসফাংশনাল হয়ে যেতে শুরু করে। এই তো দুজনের জন্যই, মানে আমি বলবো যে মায়ের এমনটা থাকে সেই মায়ের কাছেও মানে বিষয়টা খুবই পেইনফুল। আবার ওই যে বাচ্চার মধ্যে যে প্যাটার্নটা ট্রান্সমিট হচ্ছে সেটাও বাচ্চার মধ্যে পেইন তৈরি করে। এবং অ্যাজ এ হোল আমরা ফ্যামিলি বলতে তো একটা হেলদি এনভায়রনমেন্ট, সবচেয়ে নিরাপদ জায়গা, সাপোর্ট পাওয়ার জায়গা, ওইটা আর তখন থাকে না। কারো কাছে মনে হয় না যে কেউ কাউকে আমরা বুঝে সাপোর্ট দিতে পারছি এবং আমরা কাছে টানতে পারছি। মানে যেটা তুমি বললে যে মায়ের জন্য পেইনফুল, এখন মায়ের জন্য পেইনফুল যেহেতু মা একটা ডিসঅর্ডারে ভুগছে, কিন্তু বাইরের মানুষ যখন দেখছে যে মা বাচ্চাটার উপরে কিছুটা অত্যাচার করে ফেলছে, তখন কিন্তু মার উপরে বাচ্চারও রাগ হয়। হ্যাঁ, সে তার নিজের পেইন থেকে যে জিনিসটা করছে তার কিন্তু আচরণে কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে না। আচরণে হচ্ছে যে আমাকে তোমরা সবাই খেয়াল করো, মানে নার্সিসিস্টরা খুব অন্যদের মনোযোগের একটা কেন্দ্রবিন্দু হওয়ার চেষ্টা করে, যে আমাকে কেন্দ্র করে সবকিছু হবে। তো তার জন্য ওদের পেইনটা ওরা যে পেইনটা সাপ্রেস করার জন্য এটা করছে, এটা কিন্তু বাইরের মানুষের কাছে বুঝতে পারে না, পরিষ্কার হয় না। এবং এই জন্য বাইরের মানুষ যারা মানে এটার ভিকটিম হচ্ছে তারা কিন্তু ভীষণ বিরক্ত হয় তাদের উপরে। হ্যাঁ, তখন পুরো ফ্যামিলি সিস্টেমটাই অনেকটা ভঙ্গুর অবস্থায় চলে যায় আর কি। স্যারের সাথে একটু অ্যাড করছি, যেমন গবেষণায় দেখা গেছে যে যারা নার্সিসিজমের ভিতর দিয়ে যায় তাদের ব্রেনের পার্টিকুলারলি যে সেন্টারটা এমপ্যাথি এবং আবেগকে ম্যানেজ করার জায়গাটাতে কাজ করে, সেই সেন্টারগুলোতে একটা থাকে না যে ডিফারেন্স দেখা যায়। সো দ্যাটস ওয়াই দেখা যায় তারা কিন্তু সহমর্মিতার জায়গাটা অনেক কম থাকে অন্যদের জন্য। সো যদি মার ভিতরে নার্সিসিজমের প্যাটার্ন থাকে, অবভিয়াসলি কন্যা সন্তান ছোটবেলা থেকে অবচেতন মনে কিন্তু কিছুটা কপি করে তার মার আচরণগুলো। পাশাপাশি ছোটবেলা থেকে সন্তানরা কিন্তু আমরা বিশেষ করে মায়ের কাছ থেকে আমি যে ঠিক আছি, হ্যাঁ, এই ওকেনেসটার একটা পারমিশন চাই। সো নার্সিসিজমের ক্ষেত্রে যেটা হচ্ছে, মা যদি সবসময় নিজেকে নিয়ে আত্মমগ্ন থাকছে, তখন সন্তানটার আবেগীয় কি চাহিদা হচ্ছে, কি মানসিক চাহিদা হচ্ছে, কোনো কিছুতেই কিন্তু ফোকাস করতে পারছে না। আর বিশেষ করে কন্যা সন্তানরা কিন্তু মায়ের সাথে অনেক বেশি অ্যাটাচ থাকে, যেহেতু সমলিঙ্গ, বাবার সাথে ছেলেরা। তো সেই জায়গায় সে তার মার কাছে তার যখন কষ্ট হচ্ছে সে কিন্তু বলতে পারছে না, কারণ মা তার নিড নিয়ে ব্যস্ত। হ্যাঁ, সে হয়তো ইগনোর করছে। তো সেই জায়গা থেকে যেটা হচ্ছে তার ভিতরে কিন্তু অনেক বেশি পেইন হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় নার্সিসিজম আছে এরকম মায়েরা মেয়েদের নিজের কন্যা সন্তানের প্রতি কিন্তু ঈর্ষান্বিত হয়ে যায় অনেক সময়, জেলাসি কাজ করে একটা, এবং কম্পেয়ার করে, যে ক্রিটিসাইজ করে যে ধরো তুমি ম্যাথে এত খারাপ, আমি তো ম্যাথে অনেক ভালো ছিলাম, বা আমার মেয়ে হয়ে তুমি দেখতে এরকম, দেখো আমি কত স্লিম, আমি কত ফর্সা। সো এই ধরনের কম্পারিজনগুলো যখন করছে তখন কিন্তু অটোমেটিক্যালি কন্যা সন্তানটার আত্মবিশ্বাস কমে যাচ্ছে। এবং এই যে আমরা বড় হতে হতে আমাদের যে একটা আলাদা সত্তা তৈরি হয়, এই সত্তাটা কিন্তু তৈরি হতে পারছে না, কারণ ও কনফিউজ থাকছে
কন্যা সন্তানটা যে আমি কে, হ্যাঁ হ্যাঁ, বা আমার কি আদৌ আমার মধ্যে কোনো ভালো কিছু আছে কিনা, কারণ সবসময় গুড ফর নাথিং, তুমি পারো না, দেখো আমি কতটা পারি, আমার মেয়ে হয়ে স্মার্ট, হ্যাঁ আমি মেয়ে হয়ে এই কাজটা করে ফেললাম, তুমি পারলা না। অথবা অনেক সময় হয়তো আমরা মেয়েরা স্বাভাবিক অনেক মানে আমরা অনেক বেশি নার্চারিংও হই, হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে যে মা যখন কষ্ট পাচ্ছে তখন সে তার মেয়েকে হয়তো বলছে যে আমাকে কষ্টটা কমাতে হেল্প করো, বা মানে মেয়েকে ম্যানিপুলেট করছে অনেক সময় কন্যাকে, মানে তুমি মানে মার মেয়ের রোল শিফট হয়ে যাচ্ছে। তখন মাই তখন মেয়ের কাছে বলে যে তুমি আমার কষ্ট কমাচ্ছ না কেন, তুমি আমাকে খেয়াল করছো না কেন, তুমি আমার স্বপ্নগুলো ফুলফিল করবে। এবং অনেক সময় আমি যেমন ফর এক্সাম্পল একটা যদি বলি যে কম্পিটিশনে হয়তো তার সন্তান পারলো না, সেকেন্ড হলো বা থার্ড হলো, সেই জায়গায় তার ইমেজে লাগবে, এটার জন্য সে কিন্তু কন্যা সন্তানকে বা সন্তানকে বকছে, নট বিকজ যে সন্তানটা খাটো করে দিলে, হ্যাঁ তুমি আমাকে সবার সামনে খাটো করে দিলে, এই জায়গাটা। তো ওভারঅল যেটা হচ্ছে সবকিছু মিলিয়ে অ্যাটাচমেন্টের জায়গাটাতে যদি বলি একটা ইনসিকিউর অ্যাটাচমেন্ট হচ্ছে, এবং এই যে ছোটবেলা থেকে মার কাছ থেকে আমি ঠিক আছে কিনা এই জিনিসটা বুঝতে পারছে না, জানতে পারছে না, বড় হবার পরেও এই ধরনের কন্যা মেয়েদের ভিতরে দেখা যায় যে তারা পিপল প্লিজার হয়, অর্থাৎ অন্যদেরকে খুশি করে, অন্যরা যা বলছে হ্যাঁ হ্যাঁ, সো দ্যাট ভ্যালিডেশন পাওয়া যাচ্ছে আমি ঠিক আছি অ্যাজ এ হিউম্যান বিং, বিকজ তারা নিজের সত্তা সম্পর্কে কনফিউশন থাকে যে আমি আসলে কেমন। এবং অনেক সময় এখানে বাউন্ডারি সেটিং যে না বলবো এটা কিন্তু বলতে পারে না, এটা রিজন হচ্ছে ছোটবেলা থেকে মা যেহেতু তাকে নিয়ে ব্যস্ত থাকে অনেকটা সময়, যার কারণে নিজেকে নিয়ে হ্যাঁ ব্যস্ত থাকে, তখন হচ্ছে সন্তানের যে এই যে আবেগগুলোকে কিভাবে সে রেগুলেট করবে, না কিভাবে বলবে, এই জিনিসগুলো কিন্তু তখন সে শিখছে না। সো বড় হয়ে অনেক সময় অ্যাবিউজেরও শিকার হচ্ছে, বা ছোটবেলাতেও দেখা যায় যে কন্যা সন্তানরা অ্যাবিউজের শিকার হচ্ছে কিন্তু মাকে বলতে পারছে না, বা যে করছে তাকে যে না বলবে সেই নাটাও বলতে পারছে না, এবং বড় হবার পরও দেখা যাচ্ছে এই প্যাটার্নটা রয়ে যাচ্ছে যে না বলতে ডিফিকাল্টিস হচ্ছে, এবং ইন্টিমেসি রোমান্টিক রিলেশনশিপগুলোতে যেতেও তাদের ভয় কাজ করে। এবং গবেষণায় দেখা গেছে আরও যে এই ধরনের যদি চলতে থাকে একটা পর্যায়ে গিয়ে কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই এরা তখন বিভিন্ন ধরনের মাদক, হ্যাঁ, বিভিন্ন ড্রাগ রিলেটেড অ্যাডিকশনের দিকে চলে যায়। সো বা ইটিং ডিসঅর্ডার, এই ধরনের বিভিন্ন অসুস্থতা তাদের ভিতরেও দেখা দেয় আর কি, সন্তানের ভিতরে। কিছু অ্যাড করবে? মানে কারেক্টলি সেইড যে যেহেতু ওরা আনন্দ নিয়ে চলতে পারে না, মানে আমরা তো প্রতিনিয়ত আমাদের ইটকে স্যাটিসফাই করেই আমাদের পাওয়ার তৈরি করতে হয় মানুষের ব্যক্তিত্বের মধ্যে, কিন্তু যখন সে সব সময় থ্রেটের মধ্যে থাকে, সব সময় সে ভাবে যে আমাকে, ও যেটা বলছিল লাস্টে যে সবাইকে প্লিজ না করলে কেউ তো আমাকে মানে অ্যাকসেপ্ট করবে না, মেয়ের কথা, আমার মাই যেহেতু আমাকে ওরকম ভাবে অ্যাকসেপ্ট করছে না, এম্পাওয়ার করছে না, তাহলে বুঝি সবাইকেই হ্যাপি করে 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 আমাকে চলতে হবে। তো এটা করতে করতে একটা সময় সে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে, মানে সে জাস্ট নিজেকে ফেলনা মনে করছে, তো মাদক নিলেই বা কি, এর সাথে ওর সাথে যার সাথে খুশি রিলেশনশিপে গেলেই বা কি, তাহলে ওর মায়ের ছিল হচ্ছে মানে ইমোশনাল ডিসরেগুলেশন, আর এর প্রভাব বাচ্চার মধ্যে এসে একটা সময় দেখা যায় কগনিটিভ ডিসরেগুলেশন হয়, ইমোশনাল তো হয়, বিহেভিয়ারাল হয়, মানে বাচ্চাগুলো আরো বেশি ডিসফাংশনাল হয়ে ওঠে। কিন্তু নার্সিসিস্ট মারা বা বাবারাও কিন্তু যে তারা কিন্তু কেরিয়ারে মানে ভেরি সাকসেসফুল হতে পারে, তারা মানে তারা যদি এমন চায় যে আচ্ছা আমি এরকম একটা টার্গেট করছি এবং আমি এটা অ্যাচিভ করব, মানে বাই 1 ইয়ার মানে তারা একদম বেস্ট পারফর্মার হিসেবে নিজেকে তৈরি করতে পারে। কিন্তু যদি বলা হয় যে তুমি যে এত বড় একটা টার্গেট অ্যাচিভ করলা, এটা তোমার কেমন ভাল লেগেছে, বলে হ্যাঁ লেগেছে, কিন্তু কিছুক্ষণের জন্য, হ্যাঁ, এরপরেই তারা বেশিক্ষণ ওদের খুশিটা বেশিক্ষণ মানে যাদের নার্সিসিজম থাকে খুশিটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না আর কি। এটা যে সবার ক্ষেত্রেই, বাচ্চা হয়তো অনেক বড় কিছু একটা অ্যাচিভ করে নিয়ে আসলো, হ্যাঁ ভালো লাগছে, কিন্তু এটার এমন কি, চলো আমরা আরেকটার পেছনে দৌড়ে। তো এরকম ভাবে সব সময় তারা কিন্তু একটা হাঙ্গারের মধ্যে থাকে, এবং যেটা তাদেরকেও খুব এক্সজস্টেড করে ফেলে একটা সময়, বাট স্টিল তাদের ওই ডেভেলপমেন্টটা থাকে, কগনিটিভ ইনটেক থাকে যে তারা এটা টার্গেট অ্যাচিভ করতে পারে, কিন্তু এটার ইম্প্যাক্ট বাচ্চাদের মধ্যে গিয়ে যেটা হয় যে তারা সব দিকে ফেইলিওর হতে শুরু করে একটা সময়।
এবং এটা যে শুধু পরিবারের সেটা না, এটা কিন্তু আমরা আমরা যদি বলি ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা দেখি যে কিভাবে একটা পার্সন যখন নার্সিসিস্টিক হচ্ছে, একজন লিডার, তার তার নার্সিসিজমের কারণে পুরো একটি দেশ পুরো দেশটাই কিন্তু ধ্বংস suffer করতে হচ্ছে বা সাফার করছে বা আরেকটি দেশ সাফার করছে। সেটাই। আমরা ছোট্ট একটা বিরতি থেকে ঘুরে আসি, ফিরে আসবো নিশ্চয়ই একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমাদের একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে আসি। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি আমার ছেলে সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম। Sure. আমি কি একটু কথা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আমার ছেলের বয়স হচ্ছে 11। ও আজ থেকে 3-4 বছর আগে থেকেই ওর একটা প্রবলেম হচ্ছে টিক্স সমস্যা, টিক্সের। মানে ওর ঘাড় নাচানাচি করে, জাস্ট একটু একটু উশৃঙ্খল, মানে একটু বেশি চঞ্চল, আর ওই যে ঘাড় নাচানাচি জার্কিং করে। হ্যাঁ, আমি এটা দিয়ে নিউরো সায়েন্সে দেখাচ্ছিলাম। তো ডাক্তাররা ওই যে কজন ডক্টরকে দেখাচ্ছি, নিউরোসার্জন, সবাই একই ওষুধ দিচ্ছে, আপনার টিকিস্টপ আর হচ্ছে হ্যালোপিন। এটাই, বুঝতে পারছেন? আমি এটা নিয়ে একটু, আমার ছেলেটা নিয়ে একটু টেনশনে আছি ম্যাডাম। ও কি করছে এখন? ছেলেটা পড়ছে? না, ও এখন টিভি দেখছে আর কি। না না না, এই মুহূর্তে কি করছে জিজ্ঞেস হ্যাঁ, করলাম। পড়াশোনা করতেছে, ও ক্লাস 5-এ পড়ে। আচ্ছা, ওখানে কোনো অসুবিধা হচ্ছে? না, ও পড়াশোনায় মোটামুটি ভালো আছে, ও সবকিছু বোঝে, সবকিছু জানে, বোঝে সবকিছু। ওর জাস্ট সমস্যা একটাই, আপনার হচ্ছে ওই ঘাড় নাচানাচি করে আর কি। আচ্ছা, তো এটা নিয়ে কি ওর কোনো মানে আশপাশের মানুষের কাছ থেকে ওকে কি একটু মানে কি বলবো, অনেক সময় একটু টিজ করে না, একটু টিজিং এর শিকার হয় না কিছু? হ্যাঁ, একটু হয়, মানে ওই স্কুলে প্রথম প্রথম একটু বলছিল যে এরকম করে কেন বা এরকম করে কেন, পরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেছে। এখন এখন আর মানে বলা বলি করছে না? না না না, ওরকম বলে না। এটা অনেকে এখন সবাই বাসার সবাই দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে আর কি। এখন ওই 3-4 বছর ধরে একটু ঘাড় নাচানাচি করে, জার্কিং করে। এটা এখন ওই ডাক্তাররা বললো যে এটা টিক্সের সমস্যা। ওনারা বললো যে 12-13 বছর বয়স হলে এটা ঠিক হয়ে যাবে। এখন আমি এটা কোনো ভরসা পাচ্ছি না ম্যাডাম। আপনার যদি একটা, মানে ও শুধু ওষুধে খেয়েছে এবং সেটার জন্য নিউরোলজিস্টের সঙ্গে কনসাল্ট করা হয়েছে, তাই তো? জি 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 জি। কত বছর থেকে খাচ্ছে ওষুধগুলো? ওষুধগুলো খাচ্ছে হচ্ছে প্রায় 1 বছর। হ্যাঁ, 1 বছর যাবত। দুটো ওষুধ খাচ্ছে? হ্যাঁ, হ্যালোপিট আর হচ্ছে ওই ট্রেট্রাজিন অথবা ওই। কিন্তু ওষুধের কোনো সাইড এফেক্ট হচ্ছে কি? একটু ট্রেট্রাজিনটা খাওয়ালে ওর চোখটা একটু আপনার একটু ওই মাঝে মাঝে উল্টায় যায়, এরকম এরকম বলে ও আর কি, যে চোখ পাতা খুলে এটা বন্ধ করতে একটু কষ্ট হয়ে যেত। আচ্ছা, পরে আবার গেছিলাম, কনসাল্ট করছিলাম, এই হয়েছিলাম স্যারের কাছে। পরে বললো যে একটু পাওয়ারটা কমায় দিতে। পাওয়ারটা কমিয়ে দিতে ওষুধের? কমিয়ে জি দিয়েছে? জি জি জি। আর হ্যালোপিট থেকে কোনো অসুবিধা হচ্ছে না? না, হ্যালোপিট থেকে একটু ঘুম ঘুম ভাব হয়। তাই তো, ওটা তো খুব ড্রাউজি লাগে তো ওষুধটা খেলে। জি 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 ম্যাডাম। সেটাই। সো একটু লাইনে থাকতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ও নিজে কি এটা নিয়ে কমপ্লেইন করে যে আমি এটা কেন হয়, আমি এটা চাই না কিন্তু হয়ে যাচ্ছে? জি 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 ম্যাডাম, স্যার এটা ওর নিজে বলে যে এটা করতে করতে ওর মানে ও করতে চায় না, কিন্তু অটোমেটিক্যালি ও এটা হয়ে যাচ্ছে। ওর মানে ওর বলে যে আমার ঘাড়ে এখানে একটু টান টান, ঘাড়ে টান লাগে। এবং এটা নিয়ে ও বিরক্ত ফিল করে? জি 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 জি। ও করতে চায় না, কিন্তু অটোমেটিক্যালি ওটা হয়ে যায়। ও বিশেষ করে কোনো দিকে মনোযোগী হলে, কোথাও যদি মনোযোগী হয়, কোনো কথায় যদি মনোযোগী হয়, তখনই এই কাজটা করে আর কি, ঢাকা জার্কিংটা করে। হ্যাঁ। না, এবং ও কি কখনো এরকম বলেছে যে আমি কোনো কিছুতে হয়তো খুব মনোযোগ দিয়ে সে অঙ্ক করবে বা কিছু একটা করবে, মানে তখন ওর মধ্যে একটা ভয় আসে কিনা, এই বুঝি আমার এমনটা হবে? না, ওর একটু ভয় ভয় লাগে, এমনিতে বাইরে গেলে একটু ভয় পায়,
কিন্তু এরকম কিছু বলে না, এরকম কোনো কমপ্লেইন করেনি স্যার। আচ্ছা, থেরাপি হয়নি তো, শুধু ওষুধ খেয়েছে, প্রশ্নগুলো হয়তো জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, না ম্যাডাম, থেরাপি দেওয়া হয়নি, থেরাপি দেওয়া হয়নি। আমার কিছু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে কোনো কিছুতে মনোযোগ দিলে, তো আপনি কি খেয়াল করেছেন যে কোন কোন সিচুয়েশনগুলোতে ওর এই ঘাড় যে মুভমেন্টটা সেটা বেড়ে যায়? ও যখন কোনো কিছুতে, যেমন মনে করেন ওর সাথে কেউ কথা বললে যদি কথাটার দিকে একটু মনোযোগ দেয়, তখনই ওর ঘাটটা যখন বেশি এক্সাইটেড হয়ে যায় তখনই ও ঘাট নাড়াচাড়া শুরু করে দেয়। আচ্ছা, এবং কত দিন ধরে এই মানে কত বছর ধরে এই টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছেন ওর জন্মের পর থেকে? এটা 3 থেকে 4 বছর ধরে। মানে ওর বয়স কত ছিল তখন? 11, এখন 7 থেকে। ওর 11 বছর। 7 বছর বয়স থেকে। 7 বছরের সময় কি কোনো ঘটনা মনে পড়ে যেটাতে ম্যাডাম ওর সাথে? হ্যাঁ, ঘটনা হচ্ছে কি যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটু বেশি মনোমালিন্য হয়েছিল, একটু কথা কাটাকাটি, জোরে জোরে কথা কাটাকাটি হচ্ছিল, এই কারণে বোধহয় এরকম হচ্ছিল আর কি। মানে সেটার প্রভাব কিভাবে এটার সাথে মনে হয় ওর সামনে? ম্যাডাম ওর সামনেই একটু অনেক জোরে রাগারাগি হয়েছিল কয়েকদিন যাবত। হ্যাঁ, একটু এই হাজবেন্ড ওয়াইফের সাথে একটু ঝগড়াঝাটি হয়েছিল, অনেক জোরে চিল্লাচিল্লি হয়েছিল, এইটাই আর কি। মানে ও বিষয়টা ভয় পেয়েছিল, ও বিষয়টাতে ও কেমন ফিল করেছিল? হ্যাঁ, একটু ভয় পাইছিল ম্যাডাম। আচ্ছা, আরেকটা হচ্ছে ওর জন্মের সময় ও যখন মায়ের গর্ভে ছিল তখন কি মায়ের কোনো শারীরিক বা মানসিক কোনো প্রকার সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিল কিনা? জি জি, ওর জন্মের সময় ওর মার প্রবলেম হচ্ছিল, এই জন্ডিস ধরা পড়ছিল ডেলিভারির ঠিক 7 দিন আগে। আপনার জন্ডিস আপনার একটা মানে এটা কি জন্ডিস আচ্ছা, জন্ডিস ধরা পড়ছিল। হেপাটাইটিস ই এর কথা বলছি। আচ্ছা, হ্যাঁ, হেপাটাইটিস ই। আচ্ছা, এবং যখন ডেলিভারি হয় আপনার সন্তানের তখন কি কোনো সমস্যা হচ্ছিল ডেলিভারির সময়? না, ও তো তখন পুরোপুরি সুস্থ এবং ও সঠিক ওজন নিয়ে এবং সবকিছু সব ওকে ছিল, ওকে সব টিকা দেওয়া হয়েছিল। ঠিক আছে। এবং আমার হাজবেন্ড ওয়াইফের ওরও বি পজিটিভ, আমারও বি পজিটিভ। ওকে সিজারিয়ান বাচ্চা? হ্যাঁ, সিজারিয়ান বাচ্চা। মানে আজকাল তো কোনো নর্মাল ডেলিভারি শুনি না আমরা। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে ও যে এরকম করে যখন, তখন আশপাশের মানুষগুলো কি ওকে সবসময় বলে কিনা যে এটা করো না? হ্যাঁ, একটু বলে, মাঝে মাঝে বলে এটা করো না, মানা করে আর কি, অনেকে করে। আর ও ইচ্ছে করে করছে না, যখন এটা করোনা বলছে মানুষজন, ও কিন্তু আরো অসহায় বোধ করছে, তাই না? ও তো ইচ্ছে করে করছে না, জিনিসটা তো অটোমেটিক হয়ে যাচ্ছে। তখন এটা করোনা বললে এটা কিন্তু ওর মধ্যে আরেকটা ভীতি, অ্যাডিশনাল একটা ভয় তৈরি করছে আর কি। তো যাই হোক, আমরা আমাদের যারা আলোচক আছে বা বিশেষজ্ঞ আছে তারা আলোচনা করবে। আমার মনে হয় আমরা ছেড়ে দিতে পারি না, তোমরা আলোচনা করো। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হলো। তো মনজিয়া, তুমি যদি আগে বলো। স্যার আগে বলবে? আচ্ছা, ঠিক আছে স্যার বলেন। আমি যতগুলো টিক ডিসঅর্ডারের পেশেন্ট দেখেছি তাদের কমন ফেনোমেনা হলো যেটা আপনি লাস্টে বলছিলেন যে মানে এটা যেহেতু লুকস অড এবং সবাই ওই জিনিসটা মনোযোগ দেওয়া শুরু করে, এবং আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে ও নিজেও জিনিসটা নিয়ে বিরক্ত কিনা। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষই চায় যে সবাই তার আচরণগুলোকে ভালো হিসেবে মূল্যায়ন করুক, তাহলে তার সেন্স অফ একটা পজিটিভিটি তৈরি হয় বা একটা মানে তার মানে আত্মবিশ্বাসের জায়গাটা বাড়ে। তো যখন বাচ্চারা ছোটবেলা থেকে দেখে যে তার মধ্যে কোনো একটা ভুল বা কোনো একটা দোষ যেটা সবাই মানে নেগেটিভলি দেখছে, তখন ও নিজেও এটার প্রতি মানে মানে বাড়তি মানে কনসিয়াস হয়ে যায়, মানে একটা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যায় ব্যাপারটা। তো আমি বড়দের টিকের ক্ষেত্রেও দেখেছি যে সে যখন ভাবে যে মানে এই ব্যাপারটা বুঝি কেউ বোঝার চেষ্টা করছে আমার মধ্যে, তখনই চট করে এটা আসে। এবং ও নিজে চায় যে আমি, যেমন আমার একটা পেশেন্ট ছিল এরকম যে ও হয়তো কোথাও গেছে যেখানে কেউ ওকে চিনে না, তখন ওর একদমই এসব কিছু হয় না। কিন্তু যারা ওকে চিনে
ওহো উনি তো জানে আমার এটা আছে, এখন কি সে দিকে খেয়াল করবে বা এরকম কিছু সে ভাবছে, তাহলে এই যে সেন্সিটিভিটি তার মধ্যে আসলো, তখনই তার মধ্যে একটা ইমোশনাল রিয়াকশনের পরে বিহেভিয়ারালি এটা প্রকাশ পেয়ে যায়, ব্যাপারটা এরকম। এখন ও যেহেতু ছোট, এখনো সার্বিকভাবে পুরো ব্যাপারটার প্রতিও কতটা সেন্সিটিভ আমরা এখন হয়তো জানি না, কিন্তু আনকনসিয়াসলি ওর ভেতরে এই জিনিসটা হয়তো চলতে পারে। এবং যেটা থেকে সূত্রপাত, মানে যদিও জন্ডিস ছিল বাট পরে তো নর্মাল ডেভেলপমেন্ট হয়েছে, অতএব ওইটার ইম্প্যাক্ট হয়তো নাই, কিন্তু মা বাবার মধ্যে যে একটা কনফ্লিক্ট, কোনো বাচ্চারাই কিন্তু এটা দেখতে চায় না, এবং ওরা অসহায় ফিল করে। হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা শুনি, বাচ্চারা যে এসে বলে যে মা যদি জোরে চিৎকার দেয়, বাবা যদি জোরে চিৎকার দেয়, ওরা ভাবে আল্লাহ কি না কি হয়ে যাবে, মানে ওরা পলাইতে চায়, মানে লুকাইতে চায়, মানে কার কাছে যাবে, বাবার কাছেও যেতে পারে না, মার কাছেও যেতে পারে না। তো তখন ওরা নিজেদেরকে আবার একটু বেশি মেসেজ দিতে শুরু করে যে আচ্ছা আমি এমন কিছু করছি না তো, বা আমার কোনো ভুল থেকে এমন কিছু হবে না তো, মা রেগে যাবে না তো, কষ্ট পাবে না তো, বাবা রেগে যাবে না তো। তখন হয়তো দেখা গেল যে ওর মধ্যে এরকম কিছু একটা সিমটম আসলো, তখন ওইটা নিয়েই ও বারবার করে ভাবতে থাকে, এটা তো একটা মুশকিল ব্যাপার হয়ে গেল, তাহলে কি করে আমি এটা থামাই। যেহেতু থামানোর চেষ্টা করে, ওর ওভার সেন্সিটিভিটি বেড়ে গিয়ে তখন ওইটা সিমটম আকারে প্রকাশ পায়, আর চারপাশের লোকজনও খেয়াল করছে। তো এভাবে আমার মনে হয় যে ওর কিছু থেরাপিউটিক অ্যাক্টিভিটি হওয়া দরকার। ওষুধ যেগুলো যে খাচ্ছে, আমরা কি মানে ওর ব্যাপারে কোনো মন্তব্য আমাদের করা দরকার আছে না, করা উচিত হবে কিনা? মানে আমি বলবো যে আই এম নট শিওর, যারা দিয়েছেন ওষুধ ওনারা ইন্ডিকেটরগুলো মেজার করেছেন কিনা আমি জানি না, মানে মেজার করা দরকার। মানে একটু আমি বাবাকে বলবো এটা নিয়ে একটু, ইন্টারনেটে তো প্রচুর ইনফরমেশন আছে, একটু পড়াশোনা করতে, কারণ আমরা এখান থেকে কোনো মন্তব্য করতে চাই না, কারণ যে ওষুধগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু বেশ ভারী ভারী ওষুধ, কিন্তু তো সেটা নিয়ে আমার একটু ওই ওষুধের আবার কোনো পাল্টা কিছু হতে পারে কি, মানে হয়তো একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে, যাকে দেখেছি উনি সাইকিয়াট্রিস্ট না, নিউরোলজিস্ট, তাই না? সিনিয়র কারোর সাথে কথা বলতে পারে। এবং আমি কিন্তু অনেক সাইকোথেরাপি ইজ দ্য বেস্ট অপশন এখানে। আমি অনেক নিউরোলজিস্টকে দেখেছি সাইকোলজিক্যাল কারণে, যে ওনারা ওই নিউরোলজিস্টই কিন্তু বলে দিয়েছেন অনেক পেশে, এই তোমার এটা তো কোনো না, ব্রেইন ইজ ওকে, নার্ভাস সিস্টেম ইজ ওকে, এসব নিয়ে এটা সাইকোলজিক্যালি হচ্ছে, দেখবা ঠিক হয়ে যাবে। না দেন হোয়াই ইজ হি গিভিং হিম মেডিসিনস? এখন সেটাই প্রশ্ন যে উনি জিনিসটা কোনভাবে ক্যালকুলেট করেছেন। আর এই যে যখন বলেছেন যে 10-12 বছর পরে ঠিক হয়ে যাবে, এটাও আমি বলবো যে এক ধরনের মিথ। হ্যাঁ, এভাবে যে হয়তো ওনারা, তুমি বাংলায় বলো, এটা এক ধরনের একটা ভ্রান্ত ধারণা, যে হয়তো অনেক সময় এটা বলে যে আচ্ছা এটা বয়স হতে হতে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে হোয়াট উইল বি দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, কারণ প্রতি মুহূর্তে আমাদের যে এক্সপেরিয়েন্স হচ্ছে সেটা আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে ওয়্যারিং হয়ে যাচ্ছে। তাহলে এই এক্সপেরিয়েন্সগুলো বারবার হতে 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 লার্নিং থিওরি অনুসারে মানে এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি হবে, কিন্তু হ্যাঁ অদৃশ্য স্ট্রাকচার। তাহলে ওই জিনিসটার ইম্প্যাক্ট হয়তো এটা আরো পরবর্তীতে অন্য ডাইমেনশনে প্রকাশ পেতে শুরু করবে। তো সেই কারণে এই যে এমনি এমনি ঠিক হয়ে যাবে এটা না বলে ওকে কি করে, এটা খুবই আনসাইন্টিফিক কথা, কিন্তু তাই না, যে ও কি করে রিল্যাক্স হবে, মানে আমি সায়েন্স ফলো করে ওকে ওষুধ দিচ্ছি, আবার সায়েন্টিফিক একটা কথা বলে দিচ্ছি যে এমনি এমনি ঠিক হয়ে যাবে, তাহলে ওয়াই এম আই গিভিং হিম মেডিসিনস, তাই না? এই মেডিসিনগুলো তো ভারী ভারী মেডিসিন, এটা তো খুব অল্প, মানে যে কিছু ক্ষতি হবে না এরকম মেডিসিন না, কিন্তু মেডিসিনের ইম্প্যাক্ট আছে ভালো। তো কিন্তু একটু ঝিমিয়ে পড়ে, ও বলছিল বা বলছিলেন ওর বাবা। আমার মনে হয় যে ওকে ওই যে ক্রিয়েটিভ থেরাপির বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, এখন থেকে ট্রেন আপ করলে বিভিন্ন সিচুয়েশনে ও কি করে রিল্যাক্স থাকবে, বা প্লে থেরাপির ব্যাপারগুলো হেল্প করতে পারে। এখানে বলে তো আর আমাদের লাভ নেই, মোট কথা ওকে থেরাপিউটিক এর মধ্যে আনতে হবে, সাইকোথেরাপির আন্ডারে আনতে হবে। আরেকটা আমার কাছে লাগছে যে পরিবারের লোকজন বা আশপাশের লোকজন, ফ্যামিলি, ইমিডিয়েট ফ্যামিলি এন্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, তারা এই ব্যাপারটাকে নিয়ে কিভাবে তার সাথে আচরণ করবেন। মানে সবাই মিলে এই করছো, আবার তুমি করছো, এটা তুমি এটা কেন করছো, এটা তো করাটা ঠিক হচ্ছে না, বা আবার ওকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে তুমি আবার করেছো, এই যে ও কিন্তু অতি সচেতন হয়ে যাচ্ছে, এটাও কিন্তু এটার মাত্রাটা বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে। কাজে তাদের মানে বিহেভিয়ার বাচ্চার সাথে কেমন হবে সেটাও কিন্তু
মানে থেরাপিস্টের কাছে গেলে সেটাও কিন্তু ফ্যামিলি থেরাপির থ্রুতে এটা কিন্তু একটা ফ্যামিলির একটা ভালো টিউটরিং হতে পারে আর কি। সরি মুন্সি, আমি মানে বাবা মা যেহেতু শুনছেন, আমার মনে হয় কমন মেসেজটা ওনারা মাথায় রাখুক এটা, যে ওর মধ্যে হলেও বাবা মা ভার্বালি এবং নন ভার্বালি, হ্যাঁ, মানে বাচ্চারা কিন্তু খেয়াল করে যে আমার এটা হলো, আচ্ছা মা কি আকারে ইঙ্গিতে কিছু বোঝালো, বাবা কি, মানে কিছু বোঝানো যাবে না, হ্যাঁ, যে ইটস নরমাল, হতেই পারে, নানা রকমের অ্যাংজাইটির একটা বহিঃপ্রকাশ। রাইট রাইট। তো ওকেও আস্তে আস্তে তখন এটা দিতে হবে যে দেখো আমরা এটা মানে ইভালুয়েট করছি না কোনোভাবে, তুমি ইভালুয়েট করো না। তো যখনই ওর কনসিয়াসনেস থেকে বা সচেতন জায়গা থেকে ও এটাকে মানে বাদ দিয়ে ওই যে যেটাতেও মনোযোগী হচ্ছে সেটার মধ্যে তো একটা প্লেজার আছে বা সেটার মধ্যে একটা ভালো লাগা আছে, হোক সেটা মিউজিক, হোক সেটা ম্যাথ, হোক সেটা সোশ্যাল সায়েন্স, হোয়াটএভার, মানে ওই আনন্দটাই ও যখন এনজয় করতে শুরু করবে তখন ওই জিনিসগুলোর প্রতি ওর অ্যাটেনশনটা। কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটা সাইকোথেরাপির ইন্টারভেনশন খুব দরকার। হ্যাঁ, আমি ওইটাই বলবো ম্যাম, কাউন্সিলিং এর জায়গাটা মানে আমার কাছেও ইম্পর্টেন্ট লেগেছে সাইকোথেরাপি। মানে অবভিয়াসলি সূত্রপাতটা তো বাবা মার দ্বন্দ্ব থেকেই, মানে মোটা দাগে বলা যায় অনেক সময়, মানে বাচ্চারা ট্রমা অ্যাংশাস ফিল করে, তো ট্রমাটাইজড হয়, অ্যাংশাস ফিল করে, তখন মানে অটোমেটিক্যালি কিছু সিম্পটম তৈরি হয় ওদের মধ্যে। দিস ইজ ওয়ান অফ দ্য সিম্পটমস। এক্স্যাক্টলি। সো ওইটাই যে ট্রমার কারণে অনেক সময় কিন্তু অনেক ধরনের সিম্পটম যেটা হয়, তো বাবা মারও নিজেদের দাম্পত্য জীবন এবং সন্তানকে লালন পালনের ব্যাপারে সচেতন হওয়াটা খুব দরকার। এবং একটু মনে হচ্ছে ওর বডি মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট, ও খেলাধুলা করে কিনা, কারণ এখন দেখা যায় যে ছেলে মেয়েদের করা হয়নি। আমরা আরেকটা প্রশ্ন করা হয়নি, ভাই বোন আছে কিনা। হ্যাঁ, আমি লিখে রেখেছিলাম, বাট আমি অনেক প্রশ্ন করে ফেলছি কিনা। মানে থাকে না যে এখন ছেলে মেয়েদেরকে দেখা যায় যে স্কুলের পর টিউশনি, মানে টিচার আসছে পড়ছে, সো ওদের কিন্তু খেলার সময়টা থাকছে না। সো একটু খেলাধুলা করা, সেটা ফুটবল হোক, দৌড়াদৌড়ি, সো দ্যাট ওর বডিটার একটা মুভমেন্ট হলে কিন্তু এটা ওর জন্য হেল্পফুল হবে। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, রিল্যাক্সেশন, যেগুলো সাইকোথেরাপিতে গেলে কাউন্সিলারই কিন্তু তাকে কিভাবে করবে সেগুলো প্র্যাকটিস করবে, অর্থাৎ ও যত রিল্যাক্স থাকবে তত এই সিমটমটা কমে আসবে। এবং ও যখন এই জার্কিংটা হচ্ছে ওর বডিতে, তখন স্যার যেটা বললেন যে অ্যাটেনশন না দেয়া, ওটা পজিটিভ নেগেটিভ বা তুমি দাওনি বা এই কেন তুমি দিলা, কিছুই না সেটা, এবং ওকে বলা জাস্ট ইগনোর করা, হ্যাঁ, মানে ওকে বলা যে এটা তোমার একটা পার্ট অ্যান্ড দ্যাটস ফাইন, মানে এটা হচ্ছে, এটা মানে এটা তোমার একটা পার্ট, দ্যাটস ফাইন, এটা নিয়ে তুমিও মানে এটা তো নিজের পার্ট হিসেবে যখন আমি মেনে নিচ্ছি, ঠিক আছে এটা আমার একটা পার্ট, তখন কিন্তু আমি অটোমেটিক্যালি রিল্যাক্স হয়ে যাচ্ছি। মানে এটা পার্ট বলতে কি মিন করা হচ্ছে? পার্ট বলতে বোঝাচ্ছি যে আচ্ছা এটা হচ্ছে, এটা একটা কন্ডিশন, সেটা চলছে, ঠিক আছে, মানে এটা নিয়ে, মানে এটা তোমার জীবনের এন্ড না, বা থাকে না যে একটু রিল্যাক্স করা, যে মানে আরো সহজ করে কি করে বলা যায়, এতটুকু বাচ্চা জীবনের এন্ড না, এটা তো আচ্ছা ওকে যদি বলা যায় এন্ড অফ আওয়ার লাইফ, যে আমরা প্রতিদিন তো বহু কিছুই করি, সবকিছু নিয়ে তো এত বিশ্লেষণ করার দরকার নেই। মানে খেলতে গিয়ে তো কতজনের সাথে কোন ভাবে ফুটবলটা মারলাম, প্রত্যেকটা জিনিস আমরা এত বিশ্লেষণ কেন করব, মানে খেলার অংশ হিসেবে মানে শুধু তোমার হচ্ছে এমনটা না, অনেকেরই হয় এটা। হ্যাঁ, এবং এটারও সমাধান আছে, আমরাও তোমাকে হেল্প করব। সো এইভাবে করে বলা যে মানে এটাকে যদি ওর একটা অস্বস্তি বা এটাকে ফোকাসে যত কম আনা যায় ততই ভালো। এটা আরেকটা হচ্ছে স্কুলের টিচারদের সাথেও যদি একটু কথা বলতে পারেন বাবা মারা, যে অনেক সময় টিচাররাও যদি এরকম করেন, এখন স্টুডেন্টদেরকে তো আর ম্যানেজ করা ডিফিকাল্ট, বাট টিচারদের সাথে শেয়ার করে রাখলে টিচাররাও যদি সচেতন থাকে তাহলে কিন্তু এটা ওর জন্য ভালো হবে। এই মোটামুটি। আর স্কুলে মনে হয় ও যেহেতু স্টুডেন্ট ভালো, মানে স্কুলে বন্ধুরা বা টিচাররা ব্যাপারটাকে খুব একটা বলে না, হ্যাঁ, তো হয়তো বা ওর নিজের মধ্যেই ব্যাপারটার ওভার সেন্সিটিভিটি রয়ে গেছে, বা ও হয়তো বাবা মায়ের চোখে মুখে জিনিসটা খুঁজতে থাকে যে তারা কিভাবে মূল্যায়ন করছে। ফোন নিয়ে আসি। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। জি ম্যাম, কেমন আছেন? ভালো থাকার চেষ্টা করছি। জি ম্যাম। ম্যাম, আমি নাজমুল হাসান। আমি এবার বিশ্ববিদ্যালয়ে, আমার কথা শোনা যাচ্ছে? পরিষ্কার। আমি এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি, তো আমার কোনো জায়গায় হচ্ছে চান্স হয়নি। আচ্ছা। এবং এতে আমি বেশ হতাশ। আগামী 31শে মে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে। যেহেতু আমার কোনো জায়গায় চান্স হয়নি, আমার কোনো কনফিডেন্স নাই এবং আমার এখন পড়তেও ভালো লাগে না, তাই আমি বেশ চিন্তিত যে আমার 31 তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়েও যদি চান্স না হয়
তাহলে একটা বছর আমার বসে থাকতে হবে, এবং এই জায়গা থেকে আমার ভীষণ পরিমাণে হতাশা তৈরি হচ্ছে এবং আমার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যে আমি হয়তো কিছুই করতে পারবো না। খুব ভয় হচ্ছে এবং টেনশন হচ্ছে এবং আমার বারবারই মনে হচ্ছে যে কোনো জায়গায় চান্স পাইনি, কিভাবে মুখ দেখাবো। আমার মানে মনে হচ্ছে যে বেঁচে থেকে কি লাভ। আবার আমার সাথে আমার এক বন্ধু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। ওই সময় আমি বুঝতে পারিনি যে ঢাকা ইউনিভার্সিটি বা এই জিনিসগুলা কেমন। ও যখন চান্স পেলো তখন আমার আফসোসটা মনে তৈরি হলো। ও চান্স পেয়েছে সেজন্য আমার হিংসা হচ্ছে না, কিন্তু আমার কষ্ট লাগছে, ইস আমিও যদি ওর মতো পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারতাম। এটা আমার মনের মধ্যে এত কষ্ট তৈরি করে যে আমি খুব কান্না করি এবং আমার খুবই খারাপ লাগে এবং আমি ভাবি যে আমি সেকেন্ড টাইম, আমরা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার একটা সম্ভাবনা থাকে, আমি চিন্তা করছি যে আমি আরেকবার পরীক্ষা দিব, কিন্তু আমার বেশ হতাশা কাজ করছে এবং কনফিডেন্স পাচ্ছি না, মনে হচ্ছে যে আমি পারবো না, কিভাবে পারবো, নানা রকম দুশ্চিন্তা। আচ্ছা, পারবো নাটা যে মনে হচ্ছে, এই কথাটা কি আগেও মনে হতো নাকি এই প্রথম মনে হচ্ছে? আগেও মনে হতো, কারণ আমার একটা সমস্যা আছে। উল্লেখযোগ্য সমস্যাটা হচ্ছে আমি কোনো কিছুতে লেগে থাকতে পারি না। যেমন আমার কোচিং এ যদি পড়ায়, আমি কোনো একটা কোচিং এ ভর্তি হলে 1 মাস ক্লাস করে পরে আমার আর ভালো লাগে না, আমি আর কন্টিনিউ করি না। এটা আমার একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে, যার কারণে আমি আরো অনেক বেশি কনফিডেন্সহীনতায় ভুগি। কোন বয়স থেকে বা এই যে কোচিং এ কিছুদিনের পরে আর কোচিং করতে ভালো লাগে না, কোন বয়স থেকে? এটা কয়েক বছর ধরে, 4-5 বছর ধরে। আগে এরকম ছিল না, আগে লেগে থাকতে পারতাম, পারি না পারি লেগে থাকতাম। আচ্ছা, এই 4-5 বছর আগে কি কিছু ঘটেছিল জীবনে যেটা একটা জীবনের মোড় তৈরি করেছে? না ম্যাম, সেরকম কিছু ঘটেনি। মোবাইল বা অস্থিরতা কাজ করে, মনে হয় যে প্রথম যখন একটা কিছু করতে চাই তখন ওইটার অনেক বেশি হচ্ছে আবেগ কাজ করে এবং ওই জিনিসে অংশগ্রহণ করি খুব বড়, খুব উচ্চ মাত্রার এনার্জি বা আগ্রহ নিয়ে, কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং আমি এটা থেকে কুইট করি এবং এটা 1, 2, 3 এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। এখন আমারই ভয় করে যে আমি যে সেকেন্ড টাইমে প্রিপারেশন নিব, আমি তো আবার হাল ছেড়ে দিব। আচ্ছা, নিজের উপরেও আস্থা কমে গেছে? জি ম্যাম। এবং ধৈর্যটাও একটু কম কাজ করছে? আমার ধৈর্য একদমই নেই ম্যাম। আচ্ছা, আমি যদি চিন্তা করি যে আমি আগামী 10 দিন এই রুটিন অনুযায়ী পড়বো, একদিনের মধ্যে আমি আমার চিন্তায় স্থির থাকতে পারি না। আচ্ছা, ওকে। তাহলে এখানে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেয়ে তো মনে হচ্ছে যে নিজের উপরে কাজ করাটা খুব জরুরি, তাই না? নিজের উপরে আস্থা আনাটা, নিজের কনফিডেন্স, নিজের মর্যাদা বোধ, নিজের মানে নিজের আকাঙ্ক্ষাগুলোকে বুঝতে পারা যে আমি আমার আকাঙ্ক্ষার সাথে আমার এবিলিটি ম্যাচ করছে কিনা। বলা হয় না যে আমার এবিলিটি হয়তো আছে কিন্তু আমার যে ধৈর্য ধরে যে লেগে থাকবো সেটা আবার হচ্ছে না। তো সেই অনেকগুলো জায়গায় তো দরকার হয়, অধ্যবসায়ের খুব প্রয়োজন হয়। বিশেষ করে পড়াশোনাটা আমরা তো আমাদের দেশে খুব মানে ইন্টারেস্টিং করতে পারিনি আমাদের লেখাপড়াটা, মানে আমাদের তো খুব আগ্রহ নিয়ে পড়ার কথা ছিল, কিন্তু পড়াটা কেমন যেন সবার জন্যই বেশ একটা কষ্টকর বিষয় হয়ে গেছে। তো সেই জন্যই আসলে আমাদের মনোযোগটা ছুটে যায় খুব তাড়াতাড়ি আর কি। তো এবং নিজের উপরে আস্থাটা, কনফিডেন্সেরও বেশ ঘাটতি হচ্ছে কি? জি ম্যাম, আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই, কিন্তু আমার আসলে যখন এডমিশনের পড়া আমি পড়তে চাই, আমি এটা এই টেলিভিশনেই বলতে চাই যে আমরা যখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে আসি আমরা খুবই অল্প পরিমাণে পড়াশোনা করি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্মুখীন যখন আমরা হই তখন আমাদেরকে সাগর সমপরিমাণ পড়া মাথায় নিয়ে পরীক্ষা দিতে হয়। বইয়ের কোনো কিছু, বইয়ের বাইরের নলেজ অর্জন করতে হয়, যার কারণে দেখা যায় এত পড়া, এটা দেখেই হতাশ হয়ে যায় যে এটা কিভাবে শেষ করব। একদম। তো সেটাও আরেকটা বিষয় যে আমাদের হঠাৎ করে যেন একটা সমুদ্রের মধ্যে পড়ে যাই আমরা আর কি, তাই না? আমাদের পরে খুব ছকের পড়াশোনা পড়ে আসি। আমাদের আসলে স্কুল এডুকেশন, কলেজ এডুকেশনটাও খুব, কলেজের টাইমটাও তো এত শর্ট যে ওখানে প্রায় পড়ানোই হয় না আর কি। যারা গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউশনে পড়ে তারা তো বলে যে ক্লাসই হয় না ওখানে কলেজগুলোতে। তো যাই হোক, এখন যেটা হচ্ছে যে মানে ভাই বোন আছে আরো? জি, আরো ভাই বোন আছে, বড় 2 ভাই বোন আছে। বড় 2 আছে, ওরা কি করছে? বড় ভাই হচ্ছে রূপালী ব্যাংকে জব করে। আচ্ছা, ব্যাংকের নাম বলা দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। আর বড় বোন হচ্ছে পড়াশোনা করছে, বিসিএস এ প্রিপারেশন নিচ্ছে।
বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। ওরা কি সুন্দরভাবে লেখাপড়া করতে পেরেছে নাকি? হ্যাঁ, ওরা করতে পেরেছে। ওদের না লেগে থাকা জিনিসটা আছে। আমার হয়তো বা মেধা আছে, আমি একটু পড়লেই পারি, কিন্তু আমার লেগে থাকা জিনিসটা না থাকার কারণে ওদের হয়তো বা মেধা বা জিনিসটা কম, কিন্তু লেগে থাকার কারণে ওরা এগিয়ে যায়। আচ্ছা, তুমি কত ছোট তোমার ইমিডিয়েট বড় ভাই বা বোনের থেকে? আমার ভাই আমার 11 বছরের বড়, আর আমার মেজো বোন উনি আমার 7 বছরের বড়। তুমি বেশ পরে হয়েছো, তাই তো? জি, আমি পরে হয়েছি। একটু কি বেশি আদর পেয়েছো নাকি একটু শাসন পেয়েছো? দুটোই, মানে বেশি আদর বলতে মা একটু ছাড় দিয়েছে, কিন্তু বড় ভাই বোন খুব শাসন করেছে। আচ্ছা, একটু বেশি করে ফেলেছে? হ্যাঁ, করেছে। আমার আবার বাবা নেই। আচ্ছা, ওকে। বাবা কি চলে গেছেন নাকি? বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন আমার 1 বছর বয়স। তোমার তখন 1 বছর মাত্র? জি, 11 মাস। বাবার কোনো স্মৃতি তাহলে নেই? না। আচ্ছা, ওকে। তো সেটাও তো একটা কষ্ট। জি ম্যাম, এবং একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে না স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয় পাবলিক গুলোতে চান্স না পেলে, যাদের টাকা আছে তারা প্রাইভেটে ভর্তি হয়ে যায়, আর যাদের টাকা নেই তারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়। দুঃখের কথা, এই ন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থা এত বাজে, সেখানে যারা পড়ে সেখানে কোনো পড়াশোনাই হয় না, ক্লাসও হয় না। আমরা জানি কিছুটা। এমত অবস্থায় পাবলিক ইউনিভার্সিটি ছাড়া মনে হয় যে নিজের কোনো পড়াশোনার দামই নাই। তোমার কোনো সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক এগুলো কিছু গড়ে উঠেছে? না ম্যাম। আচ্ছা, কাউকে ভালো লাগেও নি? ম্যাম, আমার একটু প্রবলেম আছে, আমি কি বলবো? আমি কিছুটা ধরতে পেরেছি বোধহয়। ম্যাম, আমার জেন্ডার ডিসফোরিয়া। আমি কিছুটা আন্দাজ করেছি। ওকে, তো ডিসফোরিয়া আছে তোমার, তাই তো? জেন্ডার ডিসফোরিয়া। হ্যাঁ, আই গট ইউর পয়েন্ট। হ্যাঁ, ওকে। ওইটা তুমি আজকে না বলতে চাইলেও অসুবিধে নেই, ওটা আমরা আরেকদিন আলোচনা করব নাকি? তুমি মানে উড ইউ লাইক টু টক অ্যাবাউট ইট নাকি? ম্যাম, আমি বলতে চাই। আচ্ছা, ওকে। তুমি তোমার মতো করে গুছিয়ে বলো, মানে মিডিয়াতে বলছো তো, তুমি তোমার মতো করে বলো। জি ম্যাম। ম্যাম, আমার জেন্ডার ডিসফোরিয়া বলতে আপনারা যেটা বুঝেন সেটাই। আমার যাদেরকে ভালো লাগে তাদের প্রতি আমার একটা মানে ভালো লাগা কাজ করে, কিন্তু খারাপ লাগা কাজ করে যে আমি আমার জায়গা থেকে তাদেরকে আসলে পাওয়ার চিন্তাটা বা তাদের ভালোবাসার চিন্তাটা আমার জন্য অবাস্তব, আমার সমাজ এবং আমার পারিপার্শ্বিক জিনিসের সাপেক্ষে। তো এটারও একটা কষ্ট কাজ করে। আমি আপনাকে শুরুতে যে বলছিলাম যে আমি আসলে পড়ালেখা করতে আমার ইচ্ছা করে না, এটাও একটা অন্য ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমার তো ভালোই লাগে না। আমি ভাবি যে আমার ডিসফোরিয়ার ব্যাপারটা এরকম, ধুর আমার জীবনে কি হবে, আমি পড়াশোনাই করবো না, আমি দুঃখ পেয়ে শুয়ে থাকি। তোমার ফ্যামিলি কি তোমার এই ডিসফোরিক ব্যাপারটা জানেন? ম্যাম, জানলেও তাদের কথা হচ্ছে নামাজ কালাম পড়ো, দোয়া দুরুদ পড়ো, সব ঠিক হয়ে যাবে। সেটাই। তোমার কি মানে মাঝে মাঝে কি নিজের বডিটার উপরেও একটু বিরক্ত লাগে? জি ম্যাম, আমার বিরক্ত লাগে এবং আমার খুব মানে রাগ লাগে যে কেন এই জীবনটা আমি পেলাম। সেটাই। তাহলে তো তুমি অনেক বড় একটা মনোকষ্টে রয়েছো, তাই না? পড়াশোনা করাটা তো খুব কঠিন। জি ম্যাম, খুবই কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে কেউ একজন যদি আমাকে হাতে ধরে সাহায্য করে আমার জন্য যে কি উপকার হতো। আমি এতদিন নিজেকে নিয়ে এসেছি। সো মানে খুব মানে তোমার প্রতি খুব সহমর্মী অনুভব করছি, কারণ তুমি একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছো আর কি। তুমি একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো যে জীবনটাকে কি আমরা এরকম ভাবে দেখতে পারি যে আমাদের শরীরের যেরকম অনেকগুলো সিস্টেম আছে, সবগুলো একত্রিত হয়ে আমাদের শরীর, হ্যাঁ, তো এরকম জীবনেরও অনেকগুলো অ্যাসপেক্ট আছে এবং একটা মানুষের অনেকগুলো রোল আছে। আপনি কিভাবে দেখতে পারেন যে যেমন আপনি একই সাথে একটা ফ্যামিলির সন্তান, হ্যাঁ, আমি ওকে প্রশ্ন করছি যে এই যে বিভিন্ন রোল আছে, সেই রোলগুলোর মধ্যে জেন্ডার ইস্যু একটা রোল, হ্যাঁ, তো এই রোলটার বাইরেও বাকি যে রোলগুলো আছে সেই রোলগুলোকে আমরা আমাদের লাইফের মানে মোর ইন্টারেস্টিং পার্ট হিসেবে দেখতে পারি, এরকম ভাবে কি আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করার চেষ্টা করেছি, কিন্তু কোথাও গিয়ে না ওই জেন্ডারের ইস্যুটাই প্রধান হয়ে এটা সামনে চলে আসে আর কি। খুব খারাপ লাগে। এমনি খেলাধুলা করেন? না, খেলাধুলা এখন করা হয় না, আগে করা। মানে ধরেন আপনার বিশেষ কোনো
গুণাবলী, যেমন ড্রয়িং করতে পছন্দ করেন, কথা বলতে পারি, এটা সবাই বলে। রাইট, আমরাও খুবই মানে আগ্রহ সহকারে আপনার কথা শুনছিলাম এবং বুঝতে পারছিলাম। ধরেন কেউ কেউ আছে কিন্তু যে খুব ভালো ড্রয়িং করে, ভালো গান গায়, হ্যাঁ, এরকম পড়াশোনার বাইরেও, পড়াশোনা তো একটা মানে একটা পদ্ধতি যে এর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখি, কিন্তু এর বাইরেও আরো নানানভাবে আমরা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে, মানে আরো কোনো প্যাশন আছে কিনা তোমার, তাই তো এটাই জিজ্ঞেস করছি। মানে আরো কোনো হবি আছে, ভালো লাগে? কথা বলার এই প্যাশনটাই আছে, কিন্তু আমাকে একজন বলেছে কি আমার কণ্ঠ অনেকটা মেইলি স্বরের, এই জন্য আমি কখনো টেলিভিশনে উপস্থাপনা বা সংবাদ উপস্থাপনা করতে পারবো না। এটা আমার যতটুকু কনফিডেন্স ছিল, আমার একটা ভালো গুণাবলী গুছিয়ে কথা বলার, এটা অনেকটা ডাউন করে দিয়েছে। ও গড। মানে ভালো গুছিয়ে কথা বলতে গেলে কিন্তু মানে আপনার ব্রেইনের যে অংশগুলো কথা বলে, ব্রোকাস এরিয়া, হ্যাঁ, ওর সাথে কানেক্টেড অনেকগুলো এরিয়া, মানে ওরাও গুছিয়ে কাজ করতে পারে এবং সেটা বলার সাথে সাথে আপনি ভাবতে পারেন এবং সেটাকে গুছিয়ে লিখতে পারেন, রাইট? মানে লেখার অ্যাবিলিটিটাও নিশ্চয়ই আপনার ভালো হতে পারে। আমরা ইয়েগুলো পরে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি কিছু জায়গায় একটু জানতে চাইছি, আপনি কি কখনো কোনো সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট কারোর সাথে কি কনসাল্ট করেছেন? সাইকোথেরাপি? আমি সাইকিয়াট্রিস্টকে দেখিয়েছিলাম, উনি আমার জেন্ডার ডিসফোরিয়া এটা আইডেন্টিফাই করেছে। তারপর আমি যেহেতু আমার বাবা নিয়ে আমার খুব বেশি টাকা পয়সা দিয়ে সাইকোথেরাপি নেওয়ার সামর্থ্য হয়নি, যার কারণে আমি ঢাকা মেডিকেল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বহির্বিভাগে 10 টাকার টিকিটে সাইকোথেরাপি নেই। কিন্তু তারা তো ট্রেইনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এখন তারাও না আমার জেন্ডার ডিসফোরিয়ার জায়গাটা আমাকে খুব বেশি হেল্প করতে পারেনি। পেরেছে, আমার কথাগুলো শুনেছে, আমাকে এক্সপেক্টেন্স ব্যাপারটাতে অভ্যস্ত করেছে, মাইন্ডফুল করিয়েছে, কিন্তু তারপর আমার মনে হচ্ছে যে আমি সমস্যাটা কেমন জানি সমাধান হচ্ছে না। বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার বলছিলেন কিছুই ভালো লাগে না, এই যে কষ্ট হয় যখন, খুব খারাপ লাগে, তখন এমন কি কেউ আছে যার সাথে আপনি শেয়ার করতে পারেন? আপনার বোন, ভাই বা ফ্রেন্ড? না, আমাদের সোশ্যালি এই জিনিসটা এরকম অ্যাকসেপ্টেড না, তো এই জন্য ওই জায়গাটা নন জাজমেন্টালি ওরকম জায়গা পাওয়া যায় না। খুব যদি খারাপ লাগে তখন হয়তো এই যে সরকারি ভাবে একটা মানে কাউন্সিলরের কাছে যে জাস্ট বলি একটু কথাটা, মনটা হালকা হয়। সব সময় না, যখন খুব খারাপ লাগে। আর এখন এত বছর এই সমস্যাটা ফেস করছি, একটা অভ্যস্ততাও অনেক সময় তৈরি হয়ে যায়। আচ্ছা, এবং কখনো কি নিজেকে একটু ক্ষতি করা, মানে সেলফ হার্ম টেন্ডেন্সি, এরকম কি কিছু আছে আপনার? আমি আসলে সত্যি কথা বলতে জীবনটাকে ভেবেছি যে এগুলো করে কি হবে, আমি জাস্ট হচ্ছে একটা জিন্দা লাশের মতো, বা মানে একটা কোনো রকম অনুভূতিহীন ভাবেই মানে বেঁচে থাকার চেষ্টা করছি আর কি, যেটাকে শুধু বেঁচে থাকাই বলে। কারণ আমি জানি যে কোনো কিছু করেই লাভ হচ্ছে না, সময়টা পার করা ছাড়া আমার আর কোনো ওয়ে নাই। আচ্ছা, মানে আপনি মানে নিজেকে ক্ষতি করার মতো এমন কিছু করেন নাই, তাই তো? করি না, খুব খারাপ লাগে তারপরও করি না। আচ্ছা, ভাবনা কাজ করে কিন্তু করেন না। আচ্ছা, আর রাতে ঘুমটা কেমন হয়? রাতে ঘুম হয়, কিন্তু একটু স্বপ্ন দেখি বেশি। আচ্ছা, স্বপ্নগুলো কি দুঃস্বপ্ন নাকি? মোটামুটি এক একটা এক এক ধরনের স্বপ্ন। আচ্ছা, এবং ডক্টর আমাকে বলেছে ঘুম, যাদের ঘুমে স্বপ্ন দেখে তার মানে হচ্ছে ঘুম খুব হালকা স্তরে আছে, গভীর ঘুমের স্বপ্ন দেখে না। আচ্ছা, দেখে কিন্তু সেটা মনে থাকে না সব। হ্যাঁ, আচ্ছা, আর লাস্ট একটা প্রশ্ন, আপনি বলছিলেন যে লেগে থাকতে পারি না পড়াশোনার জায়গাটাতে, এটা যদি আরেকটু গুছিয়ে বলতেন যে আপনার কাছে লেগে থাকা বলতে মানেটা কি? যেমন ধরেন আমি একটা এডমিশনের পিরিয়ডে আছি, এখন শুরুর দিন তারপরের দিন এক একটা দিনটা এক এক রকম। অবশ্যই এখানে পড়াশোনা অনেক বেশি, আমার মতো অনেকেই আছে যারা এত পড়াশোনায় ভয় না পেয়ে, টেনশনে অস্থির না হয়ে তারা জিনিসটাকে অল্প অল্প করে ফেস করে এবং শেষ দিন পর্যন্ত লেগেছিল এবং একটা সময় তারা সফলতাও পেয়েছে। কিন্তু আমি শুরু করার 10-12 দিনের মধ্যে হাল ছেড়ে দিয়ে কুইট করি। এরকম বিভিন্ন পড়াশোনার জিনিস আমি কুইট করি, পরিশ্রমের জিনিসগুলোতে কুইট করি। সবচেয়ে ভালো কথা হচ্ছে আমার কমফোর্ট জোন থেকে বের হওয়ার যে জায়গাটা, সেখানে আসলে আমি আনকমফোর্ট জোনে পড়ি এবং আমি সেখান থেকে খুব কুইট করি। এটা দেখছি এক একটা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে যাচ্ছে।
এবং যে কুইট করেন তার আগ মুহূর্তে নিজের ভিতরে কি কথা চলতে থাকে? পালিয়ে বাঁচতে চাই ওই মুহূর্তে, পালিয়ে বাঁচতে চাই। না, জিনিসটা যেহেতু এটা হয় যে সব মানুষই যখন কোনো কিছু করে, যে আমি একটু জাস্ট বলছি যে সব মানুষই যখন কিছু করে এই যে নানামুখী অবজেক্টিভ সামনে রাখে যে আমি এই উদ্দেশ্যে এমনটা করছি। তা আপনি যখন পড়াশোনায় যেটা বলছেন যে আমি খুব মেধাবী, অল্প পড়লেই হয়, কিন্তু এই 2-1 দিন পরেই মনে হয় আচ্ছা আলটিমেটলি এটা পড়ে আমি কি করব, তখন এই যে মিনিংটা হারিয়ে যায় আর কি, তাই না, আগ্রহটা চলে যায়। কিন্তু খেয়াল করেন যে আপনি কিন্তু মেধাবী, রাইট? মানে আপনার নিজের কাছেই মনে হচ্ছে যে 2 ভাই বোনের চাইতে আপনার মনে রাখার অ্যাবিলিটি ভালো, চিন্তা করার অ্যাবিলিটি ভালো। তো ক্যান ইউ লাভ দিস? আপনার এই বৈশিষ্ট্যটা যে আছে, এই যোগ্যতাটা যে আছে, এটাকে ভালোবাসা যায়? জি। এবং মেন্টাল হেলথ মানে হচ্ছে আমরা কি করে নিজের পরিবার এবং অন্যদের লাইফে কন্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, তো আপনার কন্ট্রিবিউট করার অনেক জায়গা আছে, ওকে, সেটাকে যদি ফোকাস করেন। জি। ওকে, হ্যাঁ, ঠিক আছে, আমার মনে হয় আমরা আলাপ করতে পারি। আমি তোমাকে অসম্ভব মানে কি বলবো, আমার তরফ থেকে সহমর্মিতা ছাড়াও আমি খুব ধন্যবাদ বা অনেক বেশি তোমাকে মানে কি বলবো, আমি আপনার সাথে অনেক কথা বলার ট্রাই করেছি এবং আপনার সাথে কথা বলতে পেরে আমি খুবই খুশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ ক্লিনিক্যাল সাইকোলজি কনফারেন্সে আপনি চাইল্ডহুড অ্যাটাচমেন্ট ওয়ার্কশপে ছিলেন অতিথি হিসেবে, আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। তখন থেকে আমি আপনার বাংলা ভিশনের প্রোগ্রামগুলো দেখি। আমি মনে করি, হ্যাঁ বলো। জি ম্যাম, আমি মনে করি আপনাদের এই প্রোগ্রামগুলো দেখলে আমার কষ্টের মাঝে আমি কষ্টটাকে সাথে নিয়ে খুব সুন্দরভাবে বাঁচতে পারি। এবং ম্যাম আমার আপনার সাথে কথা বলার খুব শখ। সেই এই তো আজকে তো একটু কথা বলার সুযোগ আমারও হয়ে গেল, আমিও নিজেকে খুব ধন্য মনে করছি। এবং তোমার ভেতরে যে এত সব গুণাবলী আছে, তুমি কিন্তু খুব অনন্য একটা মানুষ, তুমি অন্য মানুষদের মতন, অন্যদের অনেকের তুলনায় একজন অনন্য বা অনন্য যাই বলবো, আমি বলতে চাই না, বলি না কেন, তুমি নিজেকে একটু যদি গুরুত্ব দিতে পারো, অল্প অল্প করে একটু চেষ্টা করে দেখো। আমাদের সবার তরফ থেকে অনেক সহমর্মিতা, অনেক ভালোবাসা তোমার জন্য থাকলো, কেমন? ঠিক আছে, তুমি শোনো আমাদের আলোচনা। সো অবভিয়াসলি প্রথমে যেটা বলবো যে উনি আসলে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। সো একজন দুজন অনেক সময় বললে তখন দেখা যায় আমিও হয়তো মনে করছি আমি পারছি না, কিন্তু আসলে উনি অনেক সুন্দর করে কথা বলেন। সবচেয়ে বড় কথা অ্যাপ্রিসিয়েট করে ওনার যে সাহসটা, উনি বিষয়টা নিয়ে কথা বললেন, এই যে মনের এই সাহসটাকে অ্যাপ্রিসিয়েট করছি। এবং এই যে আপনার ওয়ার্কশপটাতে এই যে মানসিক স্বাস্থ্য, মনটাকে নিয়ে যে উনি ভাবে, মনের জায়গাটা নিয়ে, মনের জগৎটা নিয়ে, সেটা কিন্তু আমরা অনেকেই, অনেক লার্নেড পার্সনরাও কিন্তু আমরা এই জায়গাটাতে ফোকাস করি না, কিন্তু সে কিন্তু তার মনের জগৎটাকে নিয়ে ভাবে। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, সো সেই জায়গাটা খুব অ্যাপ্রিসিয়েট করি। উনি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছেন, সো অবভিয়াসলি, এবং অলসো এই যে নিজেকে ক্ষতি করার জায়গাটাতে ওনার ভাবনা আসছে কিন্তু উনি করছেন না, এটাকেও কিন্তু অনেক থাকে একটা প্রশংসনীয় একটা ব্যাপার। কারণ পরিবার থেকে যখন আমি গ্রহণযোগ্যতা পাচ্ছি না, আমার নিজের বডি আমার ভালো লাগছে না, নানান ধরনের বিষয় হচ্ছে, তার ভিতরেও নিজেকে যে ভালোবাসার প্রচেষ্টা নানানভাবে, সেটাকে অবশ্যই প্রশংসা করছি আমি। সাইকিয়াট্রিক মেডিসিন যেটা খাচ্ছেন সেটা উনি অবভিয়াসলি ডাক্তারের ফলো আপ নিয়ে খাবেন। কাউন্সেলিংটা উনি যে দুটো জায়গায় চেষ্টা করেছেন, এছাড়া আরও অনেক জায়গায় সরকারি মেডিকেল কলেজগুলোতে আছে। কাউন্সিলরের সাথে যদি বসেন, কোনো জায়গায় যদি মনে হয় যে আপনি আসলে যেটা, সরি ইন্টারাপ্ট করলাম, সরকারি জায়গাগুলোতে বা যারা আর কি হসপিটাল বেসড, যেগুলোতে আসলে এত সময় তো দেওয়া সম্ভব হয় না তাদের পক্ষে, ও যে একটু সময় নিয়ে করবে, আর সেখানে ওর অর্থনৈতিক টানাপোড়েন। হ্যাঁ, ওইটাই একটা ইস্যু, যেহেতু একটা অর্থনৈতিক ইস্যু আছে, আদারওয়াইজ বলতাম যে প্রাইভেটে হয়তো। একটু আমি বলবো স্কোয়ারের যে প্রজেক্টটা আছে না, যে ফোনে যে কথা বলা যায় ফ্রিতে, ফ্রিতে, ওখানে ফোন করে দেখতে পারে আর কি। জি
হ্যাঁ, ওইটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং কোনো কাউন্সিলরের সাথে যখন কথা বলছি, আমার যে ভিতরে মানে সেই শান্তিটা বা সেই অ্যান্সারটা পাচ্ছি না, বা সেটা কিন্তু চাইলে সে কাউন্সিলরের কাছে ওপেনলি বলতেও পারে। আমরা অনেক সময় জাতিগতভাবে আচ্ছা ঠিক আছে, মানে ভিতরে আমার মনের কি চলছে সেটা অনেক সময় শেয়ার করি না। সো কাউন্সিলরের সাথে শেয়ার করলে অনেক সময় হয়তো কাউন্সিলর বুঝতেও পারেন যে উনি ওর ক্লায়েন্টের সেই জায়গাটা আসলে টাচ করতে পারছেন কি পারছেন না। সো ওই জায়গাটা কিন্তু একটা জায়গাও হতে পারে যে থেরাপিস্টের সাথে যখন বসছেন। আর নিজেকে অ্যাকসেপ্ট করার জায়গাটা অফকোর্স খুব ইম্পর্টেন্ট, নিজেকে আমি যেমন সেভাবে গ্রহণ করার জায়গাটা। এবং এটা মানে এখানে সবাই হয়তো অ্যাপ্রিসিয়েট করবে না, অ্যাপ্রিসিয়েট করছে না, কিন্তু দুই একজন মানুষ কিন্তু আমাদের জীবনে আছেন যারা আমাকে আমার মতো করে গ্রহণ করে। সো দুই একজন মানুষের সাথেই তার কষ্টের কথাগুলো শেয়ার করে। এবং তিনি যে বলছিলেন যে লেগে থাকতে পারি না, আমি লাস্ট মোমেন্টে কুইট করি, উনি আসলে এত বেশি হতাশার ভিতর দিয়ে যাচ্ছেন ছোটবেলা থেকে এই যে ওনার কন্ডিশনটার জন্য। সো খুব স্বাভাবিকভাবেই ওনার আসলে ওই মানসিক শক্তিটা, প্রাণশক্তিটা খুব কম, তো মানে কমে যাওয়ার কথা। ওনার জায়গায় আমি থাকলে আমারও সেটাই হতো। তো ওই জায়গা থেকে একটু জাস্ট বলবো যে প্রতিদিনই একটু নিজের সেলফ কেয়ার করা, নিজের যত্ন নেওয়া। এই যে যেমন ওয়ার্কশপগুলোতে জয়েন করেছে, মেন্টাল হেলথের অনেক ধরনের অনলাইন সেশন হয়, শারীরিক ব্যায়াম করলেও কিন্তু মন ভালো থাকে। হ্যাঁ, এগুলোও করতে পারেন। এবং বিভিন্ন যে ওয়ার্কশপগুলোতে জয়েন করলে বিভিন্ন মানুষের সাথে কানেকশন হয়। হ্যাঁ, সো ওখানেও কিন্তু কিছু মানুষের সাথে কানেকশন হতে পারে যারা অনলাইনে যেগুলো হচ্ছে অনলাইনে যেগুলো হয় ফ্রিতে। আর লাস্ট একটা জিনিস একটু ওনাকে বলবো যে উনি ভেবে দেখতে পারেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে কি হবে। কারণ প্রাইভেটেও কিন্তু আমি দেখেছি অনেক স্টুডেন্টরা পড়ছেন, তারা রেজাল্ট ভালো এবং স্কলারশিপ নিয়ে, না না ওখানে এটাই বলছিলাম যে নিড বেসড স্কলারশিপ কিন্তু দেওয়া হয়। যদি আসলে ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে এবং রেজাল্ট ভালো থাকে তাহলে কিন্তু ওটা দিয়ে আমি দেখেছি অনেক স্টুডেন্টরা পড়াশোনা করছেন, টিউশন করছেন হয়তো, বা কিছু একটা কাজ করছেন, সেটা দিয়ে বাকি যে অ্যামাউন্টটা সেটা দিচ্ছেন, কারো 100% ওয়েভ হয়ে যাচ্ছে। সো এমন না যে অপশন বন্ধ হয়ে যাচ্ছে। উনি প্রথমে যখন ভাবছেন যে এটা না হলে আমার বন্ধ, মানে আর কোনো ওয়ে নেই, জীবনটা শেষ, বিষয়টা কিন্তু সেটা না। এবং স্যার যেটা বলেন যে পড়াশোনা ছাড়াও আরও অনেক ওয়ে আছে, যেভাবে ওনার স্কিল আছে যেগুলোকে উনি কাজে লাগিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারেন। আর পড়াশোনাটাও মানে আমি যেটা অ্যাড করতে চাই ওদের সাথে, যে ও যে বলছে পাবলিক ইউনিভার্সিটিতেও চান্স পাবে না, মানে ওর কাছে পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়াটা একটা মামুলি ব্যাপার। মানে ও খুব ভালো মতো জানে কিন্তু এটা, কিন্তু যে কারণে পাচ্ছে না সেটা হলো মানে ওর কগনিটিভ অ্যাবিলিটি খুব হাই, কিন্তু ও ইমোশনালি ও ড্রেইনিং হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, তো যখনই ও বারবার বলছিল যে আমি অনেক কিছু, বাংলায় অন্য দর্শকদের জন্য বলো কগনিটিভ অ্যাবিলিটিটা বলতে আমরা কি মিন করছি, মানে আমাদের হায়ার ব্রেইনের যে ফাংশন, মানে যেটা আমাদের, আমি বলছি যেটা আমাদের বুদ্ধি, মেমোরি, মানে প্ল্যানিং ক্যাপাসিটি বা পরিকল্পনা করার যে সক্ষমতা, সেই জায়গাগুলোর মধ্যে খুব ভালো কাজ করে, খুব সুন্দর প্ল্যান করে একটা কিছু শুরু করে। কিন্তু ইমোশনালি যখনই ও দেখে ও আচ্ছা আমি এত কিছু করছি, আলটিমেটলি তো এরকম কিছু হবে, মানে আমার ওই বন্ধুর লাইফে এমন কিছু হবে, আমার লাইফটা এরকম কিছু হবে, তো তখন ও টুস করে বেলুনটার মতো মানে ফুটে যায় এবং ওর মোটিভেশনটা তখন ড্রপ হয়ে গিয়ে ও কাজটা বন্ধ করে দেয়। তো এরকম প্রত্যেক ক্ষেত্রেই হয়। এবং এখানে যেটা হচ্ছে যে মানে আমি বলবো এই জায়গাটা মাথায় নিতে, যে যতগুলো জেনেটিক থিওরি আছে, যতগুলো নিউরো কগনিটিভ বা নিউরো এন্ডোক্রাইনোলজিক্যাল থিওরি আছে, সোশিও কালচারাল থিওরি আছে, রিলিজিয়াস পার্সপেক্টিভ আছে, কোনো কিছুই এই প্রবলেমটাকে 100% এক্সপ্লেইন করতে পারে না। এবং গ্লোবালি যত সায়েন্টিস্ট আছে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তারা নিজেরাও অনেক সময় এটা নিয়ে হেল্পলেস ফিল করে যে এই মানুষগুলোকে আমরা ট্রুলি কিভাবে হেল্প করতে পারি। কিন্তু যে মানুষটার এই প্রবলেম, হি অর শি ক্যান হেল্প দেমসেলফ এভাবে, আমরা প্রবলেম না বলে কন্ডিশন, হ্যাঁ কন্ডিশনটা এভাবে যদি বলি, যে মানে ওর ক্ষেত্রে যদি বলি যে যখনই ওর মেন্টাল ফিল্ট্রেশন হচ্ছে, যে কোনো একটা জায়গায় অ্যাটেনশন ফোকাসড হয়ে যাচ্ছে, তো তখন ওই প্রবলেমটার মধ্যে
মধ্যে বাকি সমস্ত রোলগুলো, আমি যেটা শুরুতে বলছিলাম যে আর অনেকগুলো রোল আছে, কিন্তু বাকি সমস্ত রোলগুলো চাপা পড়ছে। চাপা পড়ার ফলে ওর সমস্ত সক্ষমতাগুলোর যে চর্চা, সেই চর্চাগুলো তখন আর হয় না, এবং ওখান থেকে যে এক একটা বিভিন্ন আউটপুট আসবে যেটা সুন্দর, যেটার কারণে সে সবার কাছে অ্যাপ্রিসিয়েটেড হতে পারে, তার নিজের মধ্যেও ভীষণ এনার্জি সিস্টেম স্ট্রঙ্গার হতে পারে, সেটা তখন আর হয় না। তাহলে এভাবে ধীরে ধীরে যেটা হচ্ছে, ও শুধু দেখছে এখানে হাত দিলাম হলো না, ওইখানে চেষ্টা করলাম হলো না, এইখানে স্বপ্ন দেখলাম হলো না, মানে ব্যর্থতায় মানে ভরতে ভরতে আমার জীবনটাই যেন অর্থহীন হয়ে যাচ্ছে। তাহলে এইখানে একটা জায়গায় ও যদি মানে একটু সচেতন হয়, সেটা হলো ওর সক্ষমতা জায়গা যেখানে যেখানে, সেই জায়গাটাকে সক্ষমতার মতো করে নার্চার করা বা চর্চা করা। আর যে জায়গাটায় ও নিজেও হেল্পলেস, আমি বলবো পুরো সায়েন্সও সেখানে কখনো কখনো হেল্পলেস কিন্তু, রাইট? তাহলে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেই জায়গার পেছনে আমরা অনেক বেশি এফোর্ট না দিয়ে, মানে আমি যা আছি সেই অবস্থায় আমি কি কি করতে পারি, যেটা মেন্টাল হেলথের টার্গেট আসলে, যে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কন্ট্রিবিউট করার, অবদান রাখার জায়গা আছে। ওই জায়গাটাকে আমি বড় করে দেখলে আমার এনার্জি সিস্টেম আরও স্ট্রঙ্গার হবে। ও ঢাকা ইউনিভার্সিটি কেন, হয়তো অক্সফোর্ডেও পড়তে যেতে পারে বা কেমব্রিজেও পড়তে যেতে পারে, তাই না? বাট ওর নিজের যে মানে কি বলা যাবে, যে ক্যাপাসিটি বা সক্ষমতার জায়গাটা, এটাতে ফোকাসটাকে বা অ্যাটেনশনটাকে ধরে রাখতে হবে। মানে সবসময় আমি আমার কোনো একটা প্রবলেম যেটা সলভ করতে পারছি না, ও যেটা বলছে আমি ডিএমসি যাচ্ছি, এখানে যাচ্ছি, হ্যাঁ সবার সাথে কথা বললে ভালো লাগে, কিন্তু আলটিমেটলি এটা তো সলভ করে কেউ দিতে পারছে না। দেন আলটিমেটলি সলিউশনটা কি, সেটা কিন্তু মেডিকেল সায়েন্স হয়তো জানেও না। ওকে, নানা রকমের পদ্ধতি আছে, সেগুলো নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক আছে, সমালোচনা আছে, রাইট, কন্ট্রোভার্সি আছে, রাইট। তো এখন আমার মনে হয় যে আমাদের এভাবে দেখা উচিত যে আমার মধ্যে কোনো একটা বিশেষ কন্ডিশন আছে রিলেটেড টু দ্য জেন্ডার, কিন্তু আমার যে সক্ষমতার জায়গাগুলো আছে সেটাকে আমি সামনে রেখে আমি এই পৃথিবীর জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য আমি কিভাবে অবদান রাখতে পারি, তাহলে ওর অ্যাচিভমেন্টের জায়গাটা আরও বড় হবে বা ফাস্টার হবে। এবং উনি বলছিলেন যে কমফোর্ট জোনের বাইরে যেতে ওনার ডিফিকাল্টিজ হয়, এটা কিন্তু আমাদের সবারই কম বেশি হয়, তো ওটা একদম ভিন্ন। হ্যাঁ, কিন্তু ওটা অনেক বেশি পরিমাণে, ওই প্রবলেমের জায়গাগুলো যত বাড়ছে তত কমফোর্ট জোন কমে যাচ্ছে, যেন কোথায় যাব। তো ওই জায়গায় যেসব জায়গায় লেস রিস্কি মনে হয়, সেরকম জায়গায় একটু কমফোর্ট জোনের বাইরে গিয়ে টেস্ট করে দেখি না। আমাদের সবার ভিতরেই কিন্তু ক্যাপাসিটি আছে, গুণ আছে, আমাদের যোগ্যতা আছে। সো সেই জায়গা থেকে একটু মানে ভুল হতে পারে, ম্যাক্সিমাম কি হবে। সো আমরা একটু যেটা লেস রিস্কি সেরকম কোনো একটা কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করে দেখি। হ্যাঁ, অনেক সময় আমরা আগে থেকে ভেবে নিই যে এইটা হবে, কিন্তু এমনটাই যে হবে এমনটা কিন্তু না। এবং তুমি যেটা বলছো যে ছোট ছোট স্টেপ নাও আর কি, জি, একবারে বড় কিছু চেষ্টা। এবং অনেকেই কিন্তু আছেন যাদের এই ধরনের কন্ডিশন আছেন, কিন্তু তারা অনেক সাকসেসফুল। হ্যাঁ, সো এমন না যে এই কন্ডিশন থাকলে থেমে যেতে হবে। অবভিয়াসলি মানে অনেক সলিউশন, অনেক ওয়ে আছে, এবং আমরা সবাই রিসোর্সফুল, সেটা বিশ্বাস করা। আমি আরেকটা সাজেশন দিতে চাই। ও যেহেতু এনএমএইচ এর ডিএমসিতে মাঝে মাঝে যায়, আমাদের স্টুডেন্টরা তো বসেছে, ও বলেছে, তো ও গিয়ে যেন এমনটা বলে, আপনি গিয়ে বলবেন যে আমি আমার কগনিটিভ অ্যাবিলিটি টেস্ট করতে চাই, হ্যাঁ, এবং ট্রুলি আপনার অ্যাটেনশন অ্যাবিলিটি কত হাই আপনি দেখবেন, মেমোরি কেমন হাই দেখবেন, এবং ওরা তখন দেখাবে যে এই অ্যাবিলিটিগুলোকে বা এই সক্ষমতাগুলোকে কাজে লাগিয়ে কীভাবে আপনি জীবনের পরিকল্পনা করলে সফলতা আরও বাড়বে। তো সেটা আপনাকে আরও বুস্ট করবে ইমোশনালি, যে আমি কেন সারাক্ষণ প্রবলেমের ফোকাসের মধ্যে থাকছি, আমি আমার সক্ষমতার দিকে তাকাই, তাহলে লাইফটা আরও ইজিয়ার হবে। আমরা শেষ করছি, সময় একদম ফুরিয়ে গেছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আশা করছি আগামীতে। সুপ্রিয় দর্শক, আমাদের এবার বিদায় নিতে হবে, সময় একদম শেষ হয়ে গেছে। আর আগামী অনুষ্ঠানে আমরা আলোচনা করব, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যারা নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে তাদের কন্যা সন্তানদের কী ধরনের চ্যালেঞ্জ নিতে হয়। আগামীতে আমরা আলোচনা করব এই যে যারা কন্যা সন্তানরা চ্যালেঞ্জের মধ্যে আছে তারা কি করে নিজেদেরকে হেল্প করতে পারে, কি করে নিজেদেরকে হিল করতে পারে, তাদের মধ্যে যে ক্ষত তৈরি হচ্ছে ক্ষতটাকে কি করে সারাতে পারে, সেটা নিয়ে আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।